এই ভোট ম্যানিপুলেট করা হবে। আপনি দেখবেন ভোট জেতানোর জন্য যত সিল মারাতে হয় এই ইউনিট সরকার এটা মারবে এবং নতুন করে জটিলতা তৈরি করবে এই দেশে। কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15 দিন 20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। শেখ হাসিনাকে রায় দিয়েছে না, শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না, এরকম ইউনূসকেও একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। নিয়মিত আয়োজন কথোপকথনে গণভোট নিয়ে যা কিছু হচ্ছে, এই পর্যন্ত যা কিছু হয়ে আসছে, এখন খোদ নির্বাচন কমিশনের পক্ষ থেকেই তীব্র বিরোধিতা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো অবস্থাতেই এর পক্ষে প্রচার চালাতে পারেন না। সেখানে খোদ সরকারের কর্তা ব্যক্তিরা তারা বলছেন যে না, এটা পারে। এবং এর পাশাপাশি যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, নির্বাচন বিশেষজ্ঞ রয়েছেন, তারাও একই কথা বলছেন, এটি কোনো অবস্থাতেই পারেন না। সেটিও সেখানে উল্লেখ করা হয়েছে। এইসব বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ। একটু গণভোট বিষয়ে আপনার মতামত জানতে চাই। বেশ কিছুদিন ধরে, প্রায় 20-25 দিন বা 1 মাস হয়ে গেছে, গণভোটের হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে খোদ সরকারের উপদেষ্টারা, এবং উপদেষ্টারা গিয়ে সরকারি কর্মকর্তাদের বলছেন যে আপনারা হ্যাঁ এর পক্ষে প্রচার চালান। এটি নিয়ে তীব্র বিরোধিতা উঠেছে। আপনার মন্তব্য? দেখেন, আমি আগাগোড়া থেকেই বলছি এই গণভোট অবৈধ। কারণ বর্তমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই রাষ্ট্রপতি তার কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ওত নিয়েছে। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই এই সরকারের করার এখতিয়ার নেই। আপনি দেখেন গণভোট এই সংবিধানে নাই। সংবিধানে যেহেতু নাই, প্রেসিডেন্টের আদেশ, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্টের আদেশ বা প্রধান উপদেষ্টার আদেশ দিয়ে কোন প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে কোন ভোট যে ছাড়া হয়েছে তাদের এই আদেশ দেওয়ার এখতিয়ারও নাই। সুতরাং এই গণভোটটা অবৈধ। দ্বিতীয়ত, আপনি স্বাধীন মালিক, জেসমিন টুলি সহ অনেক এক্সপার্টের বক্তব্য শুনেছি, আমি নিজেও যোগাযোগ করেছি। এটা সম্পূর্ণ একটা অবৈধ। কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে। সংসদ নির্বাচনটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে আরেকটা জটিলতা আছে, বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 180 দিনের মধ্যে এটাকে আপনার করবে, অনুমোদন করবে সংসদ। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি না করে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা অনুমোদন হয়ে যাবে। কিন্তু 6 মাস গণপ্রতিনিধি পরিষদ হিসেবে কাজ করবে, এবং সেই 6 মাসে কি ইউনিট সরকার বহাল থাকবে? না, এটাই তো প্রশ্ন। এটাও এক্সপার্টরা বলছে যে ওই 6 মাস যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনার বহাল থাকবে, ওই 6 মাস পর্যন্ত দেখা যাবে যে এই সংসদ ওত নিতে পারছে না, সরকার গঠন করতে পারছে না। তখন ইউনিট সরকারই তো বিকল্প আছে, তো তারাই থাকবে। অর্থাৎ এই সিস্টেমে 6 মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে একটা অবৈধ কাজে। আবার এক্সপার্টরাও বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন যে সাধারণত গণভোট হয়, গণভোট হলেও এটা ফাইনালি সংসদে অনুমোদন হতে হয়। এবং গণভোট আপনার সংসদে একটা কোনো বড় ইস্যু আলোচনা হলে সংসদে যদি ঐক্যমত না হয়, অথবা সংসদে ঐক্যমত হলেও বড় ইস্যু জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়। এটা উল্টা হয়ে গেছে। গণভোট আগে করা হচ্ছে, এই গণভোট ধরেন সংসদে অনুমোদন হলো না, তখন কি হবে? তখন ওটাকে অজুহাত তুলে এই দেশে একটা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তখন যে সরকার, ধরেন বিএনপি হোক জামাত হোক, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করতে পারবে, তাদেরকে যদি সরকার গঠন করতে না দেওয়া হয় তারা তো আর বসে থাকবে না। তখনই কিন্তু আর ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরকার ছাড়তে চাইবে না। তখন তো দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুতরাং এই গণভোটে এখন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস পুরা সরকারি মেশিনারি আপনার লাগিয়ে দিয়েছে ভোটের জন্য, ভোটের পক্ষে। এখন আমি বলেছিলাম ডিসি, এসপি, ইউনো তারা নির্বাচন পরিচালনা করবে, তো তারা কি করবে? তাদেরকে তো ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং এখন ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে যারা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই যে ঝামেলা তৈরি হলো, এখন ডিসি, এসপি তারা কি করবে? সরকার বলছে গণভোটে করো, ইলেকশন কমিশন বলছে না করো। অফিসিয়ালি ইলেকশন কমিশনের অধীনে সরকারি কর্মকর্তারা, বুঝলাম, কিন্তু সরকার যেখানে বলছে টোটাল মেশিনারিজ লাগাই দিছে ভোটের পক্ষে, তাহলে এটা কি হবে? এটা নিয়ে তো জটিলতা হবে। কারণ যদি বলা হয়, কানে কানে বলা হয় ডিসি সাহেব আপনি রিটার্নিং অফিসার, ভোট যদি না ভোট মেজরিটি হয় তাহলে আপনার খবর আছে, তখন তো দেখা যাবে যে এটা জটিলতা হবে। আবার দ্বিতীয়টা,
এই সরকার কেন আপনি হ্যাঁ এবং না ভোট দিল? আপনার মৌলিক সংস্কার ছিল 40টা, তাকে 4 দফার মধ্যে আনা হয়েছে, অন্য ভাষার কারসাজি দিয়ে সবকিছু ঢুকানো হয়েছে। এখানে নো কনফিডেন্স ছিল, সেগুলো উধাও হয়ে গেছে। এখন আপনি যে এটা দিলেন, এটা ধরেন যদি না ভোট দিতে যায়, তখন কি অভ্যুত্থান ঘটে নাই? সরকার পরিবর্তন ঘটে নাই? ছাত্র জনতা কি জীবন দেয় নাই? এগুলো প্রশ্ন তো আসবে। তখন এই গণভোটে জুলাই সনদের অবস্থা কি হবে? আবার বিভিন্ন জন বলা হচ্ছে যে এই সরকারের বৈধতার কারণে আপনার গণভোটে হ্যাঁ ভোট দেওয়া দরকার। এই সরকার তো অবৈধ, শুরুর থেকেই অবৈধ, শুরুর থেকেই অবৈধ। সুপ্রিম কোর্টের যে 106 অনুচ্ছেদের যে আপনার রেফারেন্স নিয়েছে সুপ্রিম কোর্টের, পরে আমি তো নিজে বলেছি যে সেনা নিবাসে 626 জন আশ্রয় নিয়েছিল, তার ভিতরে প্রধান বিচারপতি আছে, অ্যাপিলেট ডিভিশনের আরো বিচারপতি আছে, রেফারেন্স তাকে দিল। আজ পর্যন্ত তো রেফারেন্সের কোনো কাগজ দেখতে পেলাম না। কেউ না, বলছে যে অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছিল। অ্যাটর্নি জেনারেল কেন অ্যাপিয়ার করবে? হ্যাঁ, তো সেটা কই, ডকুমেন্ট কই? তবে দেশে যাতে ভ্যাকুয়াম তৈরি না হয়, প্রেসিডেন্ট বলেছে রেফারেন্স নেওয়া হয়েছে, আমরা এটা স্বীকার করেছি। এখন ধরি এটা সাংবিধানিক সরকার, সুতরাং এই সরকারের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংশোধন করার, সংস্কার করার এখতিয়ার নাই। সুতরাং এইটা একটা বড় জটিলতার সামনে আসতেছে, কি হবে আমি বলতে পারবো না। এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে উপদেষ্টারা প্রচার চালাতে পারেন, তারা সরকারের কর্মচারী নন, প্রজাতন্ত্রের কর্মচারী। আমার কথা হচ্ছে যে তারাও এটি কিভাবে করেন, এটি পুরনো আলোচনা। আমি যদি নতুন আলোচনাতে যাই, সেটা হচ্ছে এই উপদেষ্টারা আপনি যেটা বললেন প্রত্যেক সরকারি কর্মকর্তাকে বা জেলা পর্যায়ে গিয়ে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হায়ের পক্ষে প্রচার চালান। এবং ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান, সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনিও বলছেন যে এখানে আপত্তির কিছু নেই, সরকারি কর্মকর্তারা হ্যায়ের পক্ষে ভোট চালাতে পারেন। তাহলে এই ডক্টর আলী রিয়াজদের সংবিধান সংস্কার আমরা কতটা গ্রহণযোগ্য বলে মনে করবো? তিনি নিজেই জানেন না যে সরকারি কর্মকর্তারা পারেন কিনা। তাহলে আমাদেরকে যেভাবে বোঝাচ্ছেন। জি। ডক্টর আলী রিয়াজ তিনি আমেরিকান সিটিজেন, তিনি এসে আমাদের সংবিধান করে দিচ্ছে, ঐক্যমত্য কমিশন করতেছে। আমি এই জন্য এটাকে বলি এটা বিদেশি সরকার, দ্বৈত নাগরিকের সংখ্যা বেশি। উনি যে এটা বলতেছে, উনি বেতনটা কোত্থেকে নেন? কার পয়সা দিয়ে নেন? আপনার পয়সা, আমার পয়সা, ট্যাক্সের পয়সা। আমি যদি না ভোট দিই, আমার এখতিয়ারে হস্তক্ষেপ কেন করা হচ্ছে? আপনি হ্যাঁ ভোট দিবেন, আরেকজন না ভোট দিবে। তার সকল সরকারি মেশিনারি যে নামাই দিল, এবং সরকারের উপদেষ্টারাও যে নেমে গেল, তারা তাহলে তো নিরপেক্ষতা থাকলো না। এনসিপিতে জয়েন করুক সরকার, সমস্যা নাই। এনসিপির পক্ষে হ্যাঁ ভোট বলতে থাকুক, সমস্যা নাই। জামাতে জয়েন করুক, সমস্যা নাই। হ্যাঁ না ভোট আমি তো বুঝি না, কারণ আমি তো বুঝি এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ। সুতরাং আপনি 30টা দলের ঐক্যমত্য কমিশন করেছেন, সেখানে একমত হয়ে সোজা সংসদ নির্বাচন করে সংসদে অনুমোদন করতেন, সেটা আপনি পারেন নাই। এখন জনগণের ঘাড়ে চাপাই দিচ্ছেন হ্যাঁ না ভোট দেওয়ার, এবং এই ভোট ম্যানিপুলেট করা হবে। আপনি দেখবেন ভোট জেতানোর জন্য যত সিল মারাতে হয় এই ইউনিট সরকার এটা মারবে, এবং নতুন করে জটিলতা তৈরি করবে এই দেশে। আমাদের এখন যে সরকার যে অবস্থায় নিয়ে গেছে দেশটাকে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এটা যদি অন্যথা হয় তাহলে বুঝতে হবে এই সরকারের কারণে হচ্ছে, এবং এই সরকারই দায়ী হবে। তখন তো 6 তলা উঠছে লাফায় লাফায়, উনি তো তখন কি করবে আমি জানি না। এখন তো ওনার সেই ইমেজ পৃথিবীতে নাই। কারণ হচ্ছে উনি বলেছিল, যখন নোবেল প্রাইজ পেয়েছিল তখন উনি বলেছিল যে দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠাবো। এখন জাদুঘরে তো দুর্ভিক্ষ তো এখন হয়ে গেছে। বাংলাদেশে 3 কোটি লোক বেকার হয়ে রয়েছে, 3 কোটি এখন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, দুর্ভিক্ষ তো রয়েই গেছে মাঠে। এখন বাংলাদেশে তো দুর্ভিক্ষ আছে। এরপরে 3-0 থিওরি নিয়ে ওয়ার্ল্ডে চটপট করছে। এই 3-0 কি? প্রথম হলো জিরো প্রভার্টি। প্রভার্টি এখন তো সব বাজারে যেতে পারি না, সব প্রভার্টি। তারপরে বলতেছে যে জিরো ইমিশন। ইমিশন কি? এই যে ধোঁয়া, কালো ধোঁয়া। ঢাকা শহর বাংলাদেশে বসবাসের অনুপযুক্ত শহর। এখন বায়ু দূষণের 2 নম্বর বাংলাদেশ পৃথিবীর মধ্যে, ঢাকা এই মহানগর। তো সুতরাং উনি তো এটাও করতে পারলেন না। তা আরেকটা জিরো হলো জিরো আনএমপ্লয়মেন্ট। এখন তো 3-4 কোটি লোক বেকার। উনি করতেছেটা কি? দেশে আপনার বিনিয়োগ নাই, ব্যবসা নাই, কিছু নাই। বাজার ব্যবস্থায় যে এখন নিউজে দেখলাম যে রোজার আগের জন্য আপনার সব ওই যে ছোলা ডাল এগুলো আনতেছে, এখন আনলোড করতে পারতেছে না। আপনি বলেন তো দেখি, এই এই সরকার দ্রুত ইলেকশন দিয়ে আপনার রাস্তা পাবে। এখন তারা কোন ষড়যন্ত্রে, কোন দেশের, আমাদের দেশের সবসময় নির্বাচনে পরাশক্তি গুলো অ্যাক্টিভ হয়। এখন আমাদের এই সরকারের মধ্যে অনেকেই আমেরিকান সিটিজেন আছে। এখন আমেরিকান সেইটা করবে, এটা কি করে? এদিকে কর বসানোর সময় গোপন চুক্তি করে আসছে, সেই চুক্তির ভিতরে কি আছে জানি না। আপনি দেখেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল,
সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, অস্ত্র বানানোর কারখানা আছে না, ওখানে কেন করা হবে? কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15 দিন 20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? আপনার 6300 স্কোয়ার ফিটের বাড়ি বানাচ্ছে আপনার মন্ত্রীরা হবে নাকি? আপনি বলেন তো দেখি, এই 6000 এটা কি আপনার ই করবে নাকি? 9,000 বর্গ ফুট স্কয়ার। 9300 স্কোয়ার ফিট, এখানে কি ফুটবল খেলার মাঠ রাখছে নাকি? এটা কি আজব কাণ্ড? এগুলো সরকারের প্রজেক্ট, এগুলো কিভাবে হয় বলেন? ইলেকশন দিয়ে চলে যাবে এ তো। আবার দেখেন, বিমানে 3 উপদেষ্টাকে বোর্ডে ঢুকাই দিয়েছে। উপদেষ্টারা আসছে এদেশে বেনিয়া বর্গী হিসাবে, নাইলে একটা উপদেষ্টা কি করে বলেন আপনার বিমানের ডাইরেক্টর হয়? এখন শোনা যাচ্ছে বিমান আসবে, ওটা অ্যাপ্রুভ করবে, অথবা ওখান থেকে কি করবে না করবে, কমিশন টমিশন জানি না। 3 জন উপদেষ্টা, আপনি জানেন কোথায়? আপনার নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আছে। ইলেকশন যদি সঠিকভাবে দিতে চায়, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে ওই ডাইরেক্টর বানাই দিছে, আবার বিদ্যুৎ উপদেষ্টাও বানাই দিছে। বলেন তো, 3টা মেজর সেক্টর সেটা আপনার বোর্ডে দিছে। এরা কতখানি ছোট লোক চিন্তা করেন, উপদেষ্টা হয়ে যায় বিমানের বোর্ডে ঢোকে। বলেন, তাদের মান-ইজ্জত বোধ নাই। অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা। আমার প্রশ্ন সেখানে সাংবাদিক মাজিদ, যে এই যে ভারতীয় ইকোনমিক জোনের জন্য যেটা প্রস্তাবিত ছিল সেটা বাতিল করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু নাই, যেখানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, সামরিক সমরাস্ত্র কারখানা রয়েছে, এখানে যেসব আগ্নেয়াস্ত্র বা গুলি যেসব উৎপাদন করার কথা বলা হচ্ছে, সেইগুলো সামরিক মানে যে কারখানা রয়েছে, অস্ত্র কারখানা, সেখানে কাঁচামাল হলে তারা নিজেরাই পারে। এবং এটা তো আমি যতদূর জেনেছি, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথে কোনো ধরনের আলোচনা করেনি। নির্বাচনের মাত্র 15 দিন বাকি থাকতে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যটা কি আসলে পেছনে, আপনার কি মনে না, হয়? এইটাই তো আমি বললাম তো, বিমানের বোর্ড করা, আপনার মেশিন টুলস ফ্যাক্টরি আছে, সেখানে আপনি ডেভেলপ করে যত খুশি অস্ত্র বানান না, অ্যাটমিক বোম বানান না, সমস্যা কি? বানান না, ক্ষমতা থাকলে বানান না, প্রজেক্ট দেন। কিন্তু আমার কথা হচ্ছে, নির্বাচনে আছে 15 দিন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি নির্বাচনে আন্তরিকই হন, তাহলে আপনার কেন এইসব মেগা প্রজেক্ট গুলো আপনি নিচ্ছেন? বিমানের 2-3 উপদেষ্টা পাঠায় দেন, তার ভিতরে ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি আছে, বলেন আপনি। তাহলে প্রশ্ন এই জন্য রিক্সায় উঠলে বলে ইলেকশন হবে, তো এই প্রশ্নের বাইরে যেতে পারছে না। কারণ পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে, দেশটাকে কোথায় নিয়ে ফেলবে। এদিকে বিশ্ব ব্যাংক, আমি অনেক ডিটেল বলবো না, বিশ্ব ব্যাংক প্রকাশ করেছে এই বছরের শেষে জিডিপি গ্রোথ হবে 3.5%। অর্থাৎ এই ইলেকশনটা যদি না হয়, তাহলে দেশে দুর্ভিক্ষ হবে। তো দুর্ভিক্ষ কে সামাল দিবে বলেন আপনি? এই জন্য আমি বলছি যে যত ঝামেলাই হোক না কেন, এই সরকারের উচিত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় দেওয়া, নইলে দেশটা কিন্তু ভয়ানক বিপদগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি এই অস্ত্র কারখানার বিষয়ে একটু আপনাকে জিজ্ঞেস করি। তুরস্ক, চীন, পাকিস্তান, এরা নাকি এক ফ্রন্টে এসেছে বাংলাদেশকে কেন্দ্র করে, এরা আলাদা একটা জোট, মানে বাংলাদেশ কেন্দ্রিক আর কি। আমরা এবং যত জানি তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের প্রক্সি করে, মানে যুক্তরাষ্ট্র কোথাও সরাসরি ইনভলভ হলে সেখানে তো বিরোধিতা আসে, আমাদের মনে একটা তুমুল সন্দেহ জাগে, এখন তাদের হয়ে প্রক্সি করে। এরকম কোন খেলা, মানে গভীর কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়েছি কিনা, এবং সেটি এরা বাস্তবায়ন করছে কিনা? আমার কাছে মনে হয় তাই। কারণ আমি তো আগেই বললাম যে আমাদের দেশে নির্বাচন হলে সকল পরাশক্তি অ্যাক্টিভ হয়। অর্থাৎ আমাদের যে জিওগ্রাফিক ভৌগোলিক অবস্থা, তাতে করে আপনি দেখেন সারা বিশ্বে 80টা সেনা ঘাঁটি আছে আমেরিকার, এই জোনে নাই, সাউথ ইস্ট এশিয়ার ভিতরে কোনো নাই। তো এখন ধরেন, আমেরিকা তো শেখ হাসিনা কিন্তু বলেছিল যে আমরা ওই সন্দ্বীপ দিলেই আমার সরকারে থাকার সমস্যা নেই, ওই দ্বীপ দিলেই। এগুলো কথার কথা হয়তো আমরা বিশ্বাস করি নাই বা করি না, এটা হতে পারে। কারণ তাদের এই সাবকন্টিনেন্টে আমেরিকার খবরদারির জন্য এখানে একটা সেনাঘাঁটি দরকার এই অঞ্চলে, এবং সেটা বাংলাদেশ আপনার সবচেয়ে উপযুক্ত প্লেস। এটার যে ওই কারখানা, অস্ত্র কারখানার ভিতরে এই আমেরিকার ইন্ধন নাই বা আমেরিকার ইচ্ছে নাই, গোপন চুক্তির ভিতরে যে ওটা নাই, এটা কেমন করে বুঝবেন আপনি? আমার বক্তব্য হচ্ছে যে আপনি তো এটা শুরু করতে পারবেন, শেষ তো করতে পারবেন না। এটা তো বিশাল ব্যাপার, বিশাল প্রজেক্ট। যেমন মন্ত্রীদের জন্য ফ্ল্যাট বানাচ্ছেন 9,030 কোটি, এটা তো শেষ করতে পারবেন না। এটা টেন্ডার দিবেন কি? টেন্ডার দিয়ে কমিশন খাওয়া বিদায় হবেন নাকি? আমি তো বুঝতেছি না। নাকি বাইরের কোন এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? জাস্ট বাস্তবায়ন। আপনি ধরেন এই যে 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 অস্ত্র কারখানা করার চেষ্টা করা হচ্ছে, অস্ত্র তৈরি করা, এটা তো হয়তো কোনো দেশকে দিয়ে ফেলবে, কিন্তু ওখান থেকে কমিশন খাওয়া যাওয়া যাবে, কিন্তু ওটা তো তৈরি শেষ করতে পারবে না, শুরুও করতে পারবে না। কেন ফিজিবিলিটি তাদের স্টাডি অনেক কিছু আছে।
তাদের যদি এই ধরনের কোনো ডিজাইন থাকে না আরো 5 বছর 10 বছর থাকবে, যেটা আপনি বললেন ডক্টর ইউনূসের মনের কথা এক আল্লাহ ছাড়া আর কেউ যায় না, যদি এই ধরনের টার্গেট তাদের ভিতরে থাকে। না, যে থাকলে তো তখন পার্লামেন্ট সংসদ তো নির্বাচন হবে, মেজরিটি কেউ না কেউ পাবে, সেটা জামাত পাক আর বিএনপি পাক, এবং ওই সিচুয়েশনে আপনি দেখবেন এই সরকার তখন পালানো ছাড়া রাস্তা থাকবে না, তখন সেই ওই নির্বাচন কি অভ্যুত্থানের মতো আসলেই হবে? সব শক্তি এক হবে, কিন্তু সব সেই নির্বাচন শক্তি কি এক হবে। আসলেই হবে 12 তারিখে? মানুষের মনে তো এখন অনেক ধরনের সন্দেহ রয়েছে। আল জাজিরাতে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 12 তারিখের নির্বাচন নিয়ে। এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে আল জাজিরা রিপোর্ট, যেটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। না, সন্ত্রাস সংঘর্ষ যতটুকু হচ্ছে আমাদের নির্বাচনের সময় এই কালচার এটুকু হয়ে থাকে, আমি মানে নিলাম, কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ষড়যন্ত্র আছে এটা তো পরিষ্কার হওয়া যাচ্ছে না। আপনি বলেন এইসব কারণে তো মনে হয় মানুষের ভিতরে ধোঁয়াশা, ইলেকশন উনি সঠিকভাবে দিবে কিনা জানি না, গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে করে এই জটিলতা তৈরি করছে এবং অবৈধ কিছুতে, এবং তিনি এই সংবিধানের 7-এর ক এবং খ অনুচ্ছেদ আছে, হ্যাঁ, সেখানে বলা আছে যে এই মৌলিক ইস্যুতে সংবিধানের মৌলিক কোনো কিছু সংশোধন করলে রাষ্ট্রদ্রোহী মামলাতে পড়বে। এই সরকার, আমার ধারণা তারা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত এই আপনার কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি পাস না করবে ততক্ষণ এরা সরকার সরকার ছাড়বে না। কারণ হচ্ছে যে তারা আসলে দায় মুক্তি পেতে চায়, তারা নিজেরাও বোঝে তারা আইনের বাইরে যত সরকার যত কিছু করছে সব অবৈধ, তাদের সবকিছু অবৈধ, সংস্কার টস্কার সব অবৈধ, সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই। শেখ হাসিনাকে রায় দিয়েছে না, শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না, এরকম ইউনূসকেও একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। সুতরাং তাদের উচিত হবে, এখন আমার মনে হয় তারা পারে নাই দেশ চালাতে, সব এনজিও কয়েকজন, এক ফুট এনজিও, এক ফুট আমলা, এক ফুট প্রফেশনাল শিক্ষকেরা সরকার চালানোর কেউ বোঝেই নেই কিছু। ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড অন্তত না থাকলে সরকার চালানো সম্ভব। এই সরকার একদমই টোটালি ব্যর্থ হয়ে গেছে, এই সরকার ইমিডিয়েটলি নির্বাচন দেওয়া উচিত, এবং দেশের যদি কোন রকম মমত্ববোধ থাকে তাহলে নির্বাচন দিয়ে তাদের বিদায় দেওয়া উচিত। নির্বাচন দিচ্ছে, নির্বাচন দিচ্ছে, কিন্তু সেই নির্বাচনটি এর মধ্যে মানে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে পড়েছে। তাহলে সেই নির্বাচন দিচ্ছে, কিন্তু নির্বাচনের ভিতরে আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, জটিলতা তো তৈরি হচ্ছে, জটিলতা তো ভয়াবহ জটিলতা তৈরি হতে পারে, তো এটা কোনো খোলসা করে না কেন, কোনো উত্তর দেয় না। ওনার ছাত্র, প্রিয় ছাত্র মাহমুদুর রহমান মান্না ছিল, হ্যাঁ মান্না ভাই, তিনিও আমার সাথে টক শোতে বলছে, উনি খালি শোনে, উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, উনি কারো কথা শোন না, ওনার পেটের ভিতরে সব তার পরিকল্পনা, কাউকে জানায় না, শুধু এটা বাস্তবায়ন করে। এখন উনি কি করতেছে উনিই জানেন। তবে আমাদের কাছে উপসর্গ একটাই, যে ইলেকশন কমিশনের সেক্রেটারিকে ট্রান্সফার করা, আপনার এই যে বড় বড় প্রজেক্ট নেওয়া, অস্ত্র তৈরি করা, এগুলোর ভিতরে অবশ্যই বিদেশি এজেন্ডা বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা আছে, এবং এটা নিয়ে দেশে একটা জটিলতা হবে, তাতে তার সরকার থাকা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। অনেক অনেক ধন্যবাদ এম এ আজিজ। তো তারপরেও যাওয়ার আগে, শেষ করার আগে একটা প্রশ্ন আপনাকে করি, উত্তরটা নিতে চাই। এই যে ডক্টর আলী রিয়াজরা যে বয়ান দিচ্ছিলেন, সরকারি কর্মকর্তারা প্রচার করতে পারবেন, হ্যাঁ পক্ষে প্রচারণা চালাতে পারবেন, উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলছেন, এখন যে একটি দণ্ডনীয় অপরাধ, এই দণ্ডটা এখন কে দিবে? দেওয়ার কোনো ক্ষমতা আছে কারো? না, এই মুহূর্তে তো আপনি দেখেন না, ওই এক মাহাদি নামে এক ছেলে, বাচ্চা ছেলে, থানায় যা বলছে না, এই বেটা পোড়ায় দেবো, আমরা থানা পোড়ায় দিছি, আমার লোক সারিতে, তারপরে আবার থানায় গেছে, রাত্রে তাদের বেল দিয়ে দিছে, কোর্টে গেছে, বেল দিয়ে দিছে। তো এখন তো দেখেন পুলিশও ট্রমাতে, তখন বিচারকও ট্রমাতে আছে। তাহলে এখন এই জন্য দেশটা এমন অবস্থায় আছে, কে বিচার, কোথায় বিচার, আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখেন একটা একটা ছেলেকে, আপনার ছাত্রলীগের ছেলেকে জেলে আটকায় রাখছে, তার ওয়াইফ এবং বাচ্চা, এটা কি হয়েছে জানি না, তবে আত্মহত্যা করেছে, মৃতদেহ হসপিটাল জেলখানা গেটে নিয়ে গেছে, তাকে প্যারোলে মুক্তি দেয় নাই, এখন আবার জামিন দিছে। এই জামিনটা আগে দিলেন না কেন? আর প্যারোলে মুক্তি দিলেন না কেন? তার স্ত্রী, তার বাচ্চা, সে বলার সময় একটা কথাই বলছে, আমি আমি স্বামী হতে পারলাম না, আমি বাবা হতে পারলাম না। বলেন এই অভিশাপ তো লাগবে না, এইটা অভিশাপ। আপনি প্যারোলে তার নিজের স্ত্রী কন্যা মারা গেছে, তাকে দেখতে দিলেন না, প্যারোলে দিলেন না। আবার দেখেন আওয়ামী লীগের মন্ত্রী ছিল হুমায়ুন সাহেব, তিনি তো বিনা চিকিৎসায় তাকে থানায় হসপিটালে আনা হয়েছে, হসপিটালে মারা গেছে, তাকে ডান্ডা বেরি সহ হ্যান্ডকাপ পরা সহ তাকে পাঠানো হয়েছে, বলেন। এবং নরসিংদীতে সর্বকালের সর্ববৃহৎ জানাজা হয়েছে। এগুলো অমানবিক। আমরা মানবাধিকার, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের জাতিসংঘের স্বাক্ষর করেছি না, এগুলো তো জবাবদিহি করতে হবে। কেউ যদি মামলা করে এটার উত্তর দিবেন কি? জাতিসংঘের ঘোষণাপত্রে তো স্বাক্ষরিত, বাংলাদেশ স্বাক্ষর করা দেশ,
সুতরাং এগুলা সরকার কোনো দিক থেকে কিছু পাচ্ছে না। তারা আপনি শুরু থেকে দেখেন, জামাত এনসিপি যা দাবি করে তাই মানে। এখন গণভোটও তারাই চাচ্ছে, সরকারও চাচ্ছে। আমি এই জন্যই বলছি সরকার জয়েন করুক, এনসিপিতে জয়েন করুক, এনসিপিতে তারই দল, এনসিপিতে জয়েন করুক, জয়েন করে ভাবর চাকা যায়। সরকারে থেকে কেন? সরকার আর বড় দল বিশেষ করে বিএনপি, তারা মনে করে নির্বাচন হলেই তো জিতে যাব। সুতরাং কোনো মতে, অর্থাৎ ইউনিসের ফাটাবাসের চিপার ভিতরে পড়ছে। এটা কোনোভাবে কোনো কিছু বলে না, ঠিক মতো টাইট মতো বলে না। এই ইউনুসকে এখন সব দল মিলে তাকে বিদায় দেওয়া উচিত, কারণ এই দেশটাকে ফোকলা করে ফেলছে সে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক আজিজ। আমরা চাই মানুষ যাতে আর কোনোভাবে প্রতারণার শিকার না হয়, সেটুকুই চাওয়া এই মুহূর্তে আমাদের। আপনি ভালো থাকবেন, দর্শক আপনারাও ভালো থাকবেন।